অপরচুনিটি কখন আসবে আমরা কেউ জানি না, বাট অপরচুনিটি আসবেই, এই বিশ্বাস তোমাকে রাখতেই হবে। হয়তো বলবো যে আমি 90 বারই কিন্তু আমি ভালো আচরণ করেছি সারা জীবনে, কিন্তু আমি একবার খারাপ আচরণ করেছি। ওই একটা আচরণের কারণে কিন্তু তোমার হয়তো জীবনের ভাগ্য পরিবর্তন হইতে পারে, দুই দিকেই হইতে পারে। তোমরা যারা এন্টারপ্রেনার হওয়ার দৃঢ় ইচ্ছা, সবসময় মনে করবা যে কোনো লোকের সাথে যখন মিট করো, সেই লোকটাই তোমার জন্য জীবনে একটা অপরচুনিটি হয়ে দাঁড়াইতে পারে। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা আজকে, আমি যতদূর জানি যে তোমরা লট অফ প্রোগ্রামে ইউ পার্টিসিপেটেড। আমার বক্তব্য তোমরা সবসময় শুনে থাকো, তাই না? তো আমি সেই জন্য আজকে বক্তব্য না দিয়ে আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে আজকে তোমরা যে আলোচনাগুলো বিভিন্ন জনের সাথে তোমাদের যে সুযোগটুকু হলো, সেখান থেকে তোমরা 5 জনের 5টা কোশ্চেন আমি নিতে চাই, যে এই যে আজকের আলোচনা থেকে তোমাদের কোন কোন কনফিউশনগুলো আছে, বা তোমরা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চাও, অথবা তোমাদের কোনো ব্যাপারে যে কোনো স্পেসিফিক, মানে এন্টারপ্রেনারশিপ। আজকের তোমাদের নাইটটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ গালা নাইট। তো এন্টারপ্রেনারশিপ গালা নাইট বা এন্টারপ্রেনারশিপ রিইউনিয়ন বা অর্গানাইজেশনটা আজকে তোমাদের যেভাবে করা হলো, ফার্স্ট অফ অল তোমরা নিশ্চয়ই জানো যে একটা এটিটিউড মেনটেন করতে হয় যে কোনো অর্গানাইজেশনই, কিন্তু ফার্স্ট হচ্ছে এটিটিউড। তো আমার বিশ্বাস যে তোমরা আজকে, ইফ আই এম নট রং, আই এম সিইং দ্য লট অফ দ্য পিপল আর অলরেডি ওয়ারিং দ্য স্মার্ট ড্রেস, দ্যাটস ওয়ান অফ দ্য এটিকুয়েট. And the second, I am seeing that you are clubbed together in the various table. That is another etiquette. So now the last etiquette, I think, please raise your hand and ask your question. So আমি তোমাদের কোশ্চেনের উত্তরটা দিতে চাই, আমি আর কোনো বক্তব্য দিতে চাই না এই মুহূর্তে। এবং তোমাদের কোশ্চেনের উপরে যদি মনে হয় কোনো কিছু বলার প্রয়োজন, I will try my best. আমি সৌরভ আহমেদ, সেকেন্ড সেমিস্টার থেকে। আমার কোশ্চেন যেটা থাকবে আপনার কাছে, অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর আমরা অনেক ধরনের মানুষের সাথে কথা বলি, ডিল করি, এবং আমরা যখন কোনো অর্গানাইজেশনে থাকি আমাদের সাথে অনেক ধরনের মানুষের দেখা সাক্ষাৎ হয়। এর মাঝে দেখা যায় যে অনেকের কথাবার্তা আমাদের সাথে মিলে না, অনেক ধরনের আমাদের ফেস করতে হয় বিষয়টা। তো আপনি যেহেতু একটা লম্বা জার্নি পেরিয়ে এসেছেন, তো আপনার কাছে আমার কোশ্চেন থাকবে যে স্যার, আপনি কিভাবে আপনার মাথা কাম রাখেন, ঠান্ডা রাখেন, বা কিভাবে হচ্ছে এত মানুষের সাথে ডিল করতে পারেন, আস্তে আস্তে আমরা কিভাবে এটা তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি? নো, থ্যাংক ইউ। আমরা খুব সুন্দর একটা কোশ্চেন করেছে। তোমরা সবাই বিশ্বাস করো তোমাদের সৃষ্টিকর্তা একজন, এবং আমার সৃষ্টিকর্তা যিনি, তোমাদের সৃষ্টিকর্তা উনি নাকি না আলাদা? নিশ্চয়ই আলাদা না। তাহলে যদি তোমাদের এই বিশ্বাসটুকু থাকে যে সৃষ্টিকর্তা একজন, এবং সৃষ্টিকর্তা নিজেই কিন্তু বারবার রিপিটেডলি বলেছে আমি অনর্থক কাউকে সৃষ্টি করি নাই, তাহলে এই জায়গাটাতে তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি যখন যেখানে যেই মানুষের সাথে কথা বলো, বা যে কোনো অপরচুনিটি যখন তুমি পাও কথা বলার, তোমাকে মনে রাখতে হবে যে হয়তো বা কোনো না কোনো ইকুয়েশন কিন্তু এখানে আল্লাহ তোমার জন্য আগেই সেট করে রেখেছে। এই মাইন্ডসেট নিয়ে তোমাকে কথা বলতে হবে। কিন্তু তুমি যদি বিরক্ত হও, তুমি যদি মনে করো না আমি ওর সাথে কেন কথা বলবো, হি ইজ নট ইন লাইন উইথ মি, দ্যাটস রং। কারণ এমন হইতে পারে তুমি যার সাথে কথা বলছো ওই লোকটাই তোমার ভাগ্য পরিবর্তনের জন্য হয়তো আল্লাহ পাক আগে নির্ধারণ করে রেখেছে, কিন্তু তুমি তার সাথে ভালো আচরণ না করার কারণে তোমার হয়তো ডাইভার্সন হয়ে যাচ্ছে যে না, এই ছেলেটা রাইট না, বা এই মেয়েটা রাইট না, সে প্রপার অ্যাপ্রোচ করতে পারে না। তো সেই কারণে তুমি যেমনি ভাবে বললা যে আমিও প্রতিদিন হাজার হাজার প্রবলেম ফেস করি। যেমন একটা ব্যাপার হচ্ছে, আজকেই যদি আমি একটা উদাহরণ বলি, বিকাল 4টার সময় সম্ভবত আমি একটা মিটিং বসার পর এই গ্রুপ অফ পিপল আমার সাথে দেখা করতে আসলো। আমার মনে হয় এখানে আমাদের কয়েকজন ডেভেলপমেন্টের পিপল সেখানে ছিল। একজন কিন্তু ওই উপস্থিত প্রায় 10-12 জনের ভিতরে একজন বলল যে XYZ কোন একটা অর্গানাইজেশনের যিনি চিফ আছে উনি আমার একজন ফ্রেন্ড। আমি বললাম যে না, ওর সাথে আমার কিছুদিন আগেও দেখা হয়েছে, সে তো না। আমি এবার ছবি দেখালাম যে এটা কি ট্রু, বলে হ্যাঁ এই লোকটাই। এখন প্রশ্ন হলো, দেখো যারা কথা বলতে আসছিল এটা কিন্তু আমার জন্য একটু খুব ইরিটেটিং ছিল, যে আজকে যদি আমি এই লোকগুলোর সাথে বিরক্ত হয়ে বলতাম যে না আমি ওদের সাথে আজকে কথা বলবো না আরেকদিন, তাহলে কিন্তু আমি জানতে পারতাম না যে আমারই একটি বন্ধু একটা ভালো একটি জায়গায় কাজ করছে, যেখানে আমাদেরও কিছুটা প্রয়োজনীয়তা আছে। তো এখন পরবর্তীতে আমি তাকে যখন ফোন করলাম, তখন কিন্তু সে আমাকে প্রতি উত্তরে বলল যে 2 মাস আগে অফিসার্স ক্লাবে একটা প্রোগ্রামে তোমার সাথে দেখা হয়েছিল, আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, বাট তুমি ব্যস্ততার কারণে আমার সাথে কথা বলতে পারো নাই, দ্যাটস ওয়াই আমি বলতে পারিনি যে আমি এই পজিশনটা নতুন আসছি। তো তার মানে কি, তার মানে দেখা গেল ওই দিন আমার উচিত ছিল 2 মিনিট সময় নিয়ে তার সাথে কথা বলা, কিন্তু আমার ব্যস্ততার কারণে ওই দিন আমি কথা বলতে পারি নাই। তাহলে ফ্যাক্টরটা হলো, তোমার উত্তরটা হচ্ছে যখনই তুমি সুযোগ পাবা, যখনই কোথাও মনে হবে যে এই লোকটা হয়তো আমার জন্য রাইট না,
বাট প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড। তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবা, কারণ যেহেতু তোমরা উদ্যোক্তা হওয়ার জন্য এখানে আসছো, তোমাদের কিন্তু ভাগ্য মাথায় রাখতেই হবে যে তোমাদের মন যদি ঠিক থাকে, এবং তোমরা জানো যে আল্লাহ পাক একটি কথা বলে যে আমি মানুষের সবার আগে কবুল করি মনটা, যেটাকে আমরা বলি নিয়ত। তোমার ভিতরে কি আছে এটা কিন্তু সবার আগে পৌঁছে যায়, তাই না? এখন তোমরা কি হচ্ছে, কম্পিউটারের কারণে তোমরা লক্ষ্য করে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমায় কি দিচ্ছে, কি হচ্ছে। তোমার যে ডেটা আছে সেই ডেটা থেকে তুমি তাকে যখন ছোট্ট একটা কমান্ড দাও, সে কিন্তু তোমার বাদ বাকি আন্ডারস্ট্যান্ডিংটা বুঝে সে তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছে। তার মানে যিনি আমাদের সৃষ্টিকর্তা, উনি কিন্তু সবসময় আমাদের মনটা কিন্তু সবসময় ওনার কাছে আগে চলে যায়, আমাদের নিয়তটা আগে চলে যায়। তো যেই কারণে আমি বলবো যে তোমরা যারা এন্টারপ্রেনার হওয়ার দৃঢ় ইচ্ছা, সবসময় মনে করবা যে কোনো লোকের সাথে যখন মিট করো, সেই লোকটাই তোমার জন্য জীবনে একটা অপরচুনিটি হয়ে দাঁড়াইতে পারে। বাট কখন, মনে আছে আমি অনেকবার তোমাদেরকে ক্লাসে বলেছি, তোমরা তার কন্ট্রাক্টটা লিখে রাখবা। কারণ এই যে আমি বললাম যে আমার যে বন্ধু, এখন যদি আমার কাছে কন্ট্রাক্ট না থাকতো, তাহলে আমি কি তাকে ইনস্ট্যান্টলি কল করতে পারতাম? ইনস্ট্যান্টলি কল করতে পারতাম না। তো দ্যাটস ওয়াই ইউর কন্ট্রাক্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, এবং ইউর রিলেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। এবং নেভার আন্ডারমাইন এনিওয়ান, কখনই তুমি কাউকে আন্ডারমাইন করবে না। কারণ তুমি যদি কাউকে আন্ডারমাইন করো, এমন হইতে পারে জীবনে হয়তো 10 বারের জায়গায় একবার তোমার হয়তো অপরচুনিটি আসবে, এমন হইতে পারে 100 বারের ভিতরে একবার তোমার অপরচুনিটি আসবে। কিন্তু তুমি হয়তো বলবো যে আমি 90 বারই কিন্তু আমি ভালো আচরণ করেছি সারা জীবনে, কিন্তু আমি একবার খারাপ আচরণ করেছি। ওই একটা আচরণের কারণে কিন্তু তোমার হয়তো জীবনের ভাগ্য পরিবর্তন হইতে পারে, দুই দিকই হইতে পারে। আমি অনেকবার একটা উদাহরণ বলি যে আমি যখন ব্যাচেলার ছিলাম, তখন কিন্তু আমি ছাদে যখন হাঁটতাম, তখন কিন্তু একজন মুরব্বী আমার সাথে হাঁটতে আসতো। আমার খুব একটা পছন্দ হতো না, কারণ যেহেতু আমি অফিস থেকে আসতাম, কাজ করার পরে আমি খুব এক্সস্টেড থাকতাম। বাট তারপরও আমি কিন্তু ওনার সাথে সবসময় খুব হাসি মুখে ভালো আচরণ করেছি। ওনাকে আমি আঙ্কেল বলে ডাকতাম, এবং উনি যখন হাঁটতে আসতে আমি ওনাকে কোম্পানি দিতাম। মাঝে মাঝে খারাপও লাগতো যে আমি এত টায়ার্ড, আমার এখন একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। তারপর ভাবতাম আচ্ছা এই মুরব্বী, উনি আমার জন্য একটু কথা বলতে আসে, আমি ওনাকে খুব কষ্ট করে সময় দিতাম। দেখো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 3 মাস 4 মাস পরে একদিন উনি আমাকে জিজ্ঞাসা করলো তোমার ব্যবসার অবস্থা কি। আমি ওনাকে বললাম, এবং উনি বললো আমার কাছে একটা অপরচুনিটি আছে, তুমি কি এটা নিতে চাও? আমি জানতে চেষ্টা করলাম অপরচুনিটি কি। তার মানে অপরচুনিটি কখন আসবে। এখন তুমি যদি বলো আমি তো 3 মাস ওনার সাথে হাঁটলাম, কোনো লাভ তো হলো না, কিন্তু দেখো 4র্থ মাসে গিয়ে কিন্তু উনি আমাকে একটা অপরচুনিটি দিল। তার মানে এটা সবসময় মাথায় রাখতে হবে, অপরচুনিটি কখন আসবে আমরা কেউ জানি না, বাট অপরচুনিটি আসবেই। এই বিশ্বাস তোমাকে রাখতেই হবে। এই বিশ্বাস যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করছে বা আমরা আল্লাহ পাককে কিন্তু বিশ্বাস করি না। কারণ আল্লাহ বারবার বলেছে তুমি কাজ করো, তোমার নিয়ত পরিষ্কার রাখো, তুমি পজিটিভ থাকো, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তুমি 1 পাও এগুলো, আমি তোমাকে 10 পা এগিয়ে দিব। আই হোপ অল অফ ইউ আর ক্লিয়ার। আসসালামু আলাইকুম স্যার, আমি নোমান বিন আসগর, আমি 5th সেমিস্টার বর্তমানে পড়াশোনা করছি। স্যার এর আগে একটা সেশন ছিল ডাইনিং এটিকেট নিয়ে, তো এখানে একটা কথা আমি নতুন জানতে পারলাম যে ডাইনিং যে একটা কর্পোরেট পরিবেশ, এটা শুধু একটা ডাইনিং না, এখানে হচ্ছে একটা রিসোর্স শেয়ারিং বা একটা ভালোভাবে একটা নেটওয়ার্কিং করার একটা পরিবেশ তৈরি করে দেয়। স্যার আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে সেটা আমি অ্যাকচুয়ালি কিভাবে করতে পারি, যে ডাইনিংয়ে যখন আমি বসবো এটা কর্পোরেট এটিকেটে, তো আমি কিভাবে সেখানে একটা ইফেক্টিভ নেটওয়ার্ক করতে পারি, বা আপনি নিজে কোন স্ট্র্যাটেজিগুলো ইউজ করেন নিজেকে সেল করার জন্য? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট লাস্ট মান্থ বলতে জুলাই না, জুনের 17 তারিখে আমি সাউথ আফ্রিকা, আমি জোহানেসবার্গ ইউনিভার্সিটি তোমাদের মতো এমন একটা ডিনার টেবিলে বসার পরে আমার বাম পাশে আমার ফ্রেন্ড, মানে আরেকটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর, ডান পাশের ভদ্রলোকটা আমি কিন্তু চিনি না, তাই না? তো এটিকুয়েটটা কি? আমি বসার সাথে সাথেই বললাম হাই হ্যালো দিস ইজ XYZ, এবং কার্ডটা বের করে বললাম আই এম দিস ওয়ান। সাডেনলি ভদ্রলোক দাঁড়িয়ে গিয়ে বলো ও ইউ আর ড্যাফোডিল, আই নো ইউ ভেরি ওয়েল। হাউ ক্যান ইউ নো মি? আই ডো নট নো হু ইউ আর। দেন সে বললো যে হি ইজ দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য পেনসিলভেনিয়ার একটা ইউনিভার্সিটি, নামটা আমার একজাক্ট মনে নাই, W দিয়ে নামটা শুরু, পেনসিলভেনিয়ার একটা নাম করা ইউনিভার্সিটি, সে ভাইস চ্যান্সেলর। এবং সে বললো যে তোমার বিশ্ববিদ্যালয়ের সাথে আমার বিশ্ববিদ্যালয়ের একটা এগ্রিমেন্ট হয়েছে জাস্ট 3 মাস আগে। সো ও আমাকে বললো যে আমি তোমার সাথে একটা সেলফি তুলি, আমি আমার ইন্টারন্যাশনাল ডাইরেক্টরকে পাঠাই। তো তার মানে হচ্ছে কি যে তোমার ডাইনিং টেবিলে বসার পরেও কিন্তু তোমার সম্পর্ক হতে পারে, বাট ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু প্রুভ ইউর অ্যাপ্রোচ টু আদার পিপল, যাতে সে তোমাকে রেসপেক্ট করে এবং তোমার অ্যাপ্রোচটাকে ভালোভাবে নেয়। একইভাবে তুমি যখন একটা ডাইনিং টেবিলে বসছো, মনে করো তোমাদের টেবিলে কিন্তু নিয়মটা কি, যে তুমি এমন একটা টেবিলে বসবা, কিন্তু আমরা কি করি, আমরা বলি যে না ওই টেবিলে আমার কেউ পরিচিত নাই,
আমি ওখানে বসবো না, হুইচ ইজ রং। আজকে থেকে এটা লিখে রাখো, আজকে থেকে তোমরা যখন কোনো প্রোগ্রামে যাবা এমন একটা টেবিলে বসার চেষ্টা করবা যেই টেবিলে কাউকেই চিনো না। ওয়াই? বাট তুমি যাকে চিনো তার সাথে তুমি কি নেটওয়ার্কিং করবা? তুমি তো নেটওয়ার্কিং করবা যার সাথে, যাকে তুমি চিনো না তার সাথে। তাহলে নেটওয়ার্কিংটা কিভাবে? তুমি একটা টেবিলে যখন যাবা তখন তোমার এটিকুয়েট, তোমার বসার ভঙ্গিমা, তোমার স্টাইল অফ অ্যাপ্রোচিং, তখন কিন্তু তারা তোমাকে আগ্রহ নিয়ে জানতে চাবে হু ইউ আর। এখন মনে করো তুমি একটা টেবিলে বসলা, তোমাদের এক একটা টেবিলে আমি ধরে নিচ্ছি তোমরা এখানে 9 জন সম্ভবত আসো, তো 9 জন তুমি বসার পরে দেখলে যে 8 জন বসে আছে, তুমি সবার পরে আসলা, কাউকেই তুমি চিনো না। ফার্স্টে বলবে মে আই সিট ডাউন, ইজ ইট ওকে, ক্যান আই টেক এ সিট? ফার্স্ট তুমি কিন্তু বুঝিয়ে দিলা তুমি একটা পোলাইট পার্সন, ইউ আর নট এ পার্সন লাইক আদার পিপল যে চেয়ার খালি আছে বসে গেলাম। নো, ডোন্ট ডু ইট। তাহলে ফার্স্ট তুমি কিন্তু তাদের, যখন তুমি কোনো কোশ্চেন ছাড়া বসে যাবা তাহলে ওরা বুঝেই ফেলবো হি ইজ নট এ রাইট পিপল, হি ডু নট নো এডিকুয়েট। কারণ এমন হইতে পারে ওই চেয়ারটা হয়তো তোমার পাশের কারো একজন বউয়ের জন্য রাখা বা ফ্রেন্ডের জন্য রাখা, তো তুমি বসে ফেললে সে এক্সকিউজ মি জেন্টলম্যান, সরি মাই ওয়াইফ ইজ সিটিং হিয়ার, শি ওয়েন্ট টু দ্য XYZ। তার মানে তুমি রং করে ফেললা, তার মানে তুমি বোল্ড হয়ে গেলা, এই সোসাইটি ধরে ফেললো যে ইউ ডো নট নো এডিকুয়েট। তাহলে তুমি কি করলা? উল্টো যখন যাবা, যেখানে কালকে থেকেই তোমরা এই প্র্যাকটিসটা বাংলাদেশে করবা, যদিও বাংলাদেশে এই প্র্যাকটিস নাই, বাট ইটস ওয়ার্ল্ড ওয়াইড, ইট ইজ রেপুটেড, ওয়ার্ল্ড ওয়াইড ইজ এ স্ট্যান্ডার্ড। তুমি একটা টেবিলে বসার আগে, যেমন আমি কিছুদিন আগে আমি সান দিয়েগোতে একটা টেবিলে যখন বসি, একজন ভদ্র মহিলা বসা ছিল, পুরো টেবিলটাতে প্রায় 11 জনের টেবিল, কিন্তু একজন ভদ্র মহিলা বসা ছিলেন। আমি কিন্তু জিজ্ঞাসা করি, এক্সকিউজ মি, ইজ ইট ওকে, ক্যান আই টেক দিস? অফকোর্স অফকোর্স। আমি বসার পরে তখন কিন্তু আমি তাকে এগিয়ে গিয়ে বললাম, আমি তাকে বললাম যে আই এম দিস থিং। সে সাথে সাথে বলো, ও আই নো ড্যাফোডিল। হাউ ক্যান ইউ নো? বলো আই এম ফ্রম জাপান, দিস ইউনিভার্সিটি, মাই ইউনিভার্সিটি হ্যাজ এ পার্টনারশিপ, এবং শি ইজ ভেরি হ্যাপি। তো প্রশ্নটা হচ্ছে যে এখন যদি এমন হইতো, আমি ভাবলাম যে 11টা সিট উনি বসে আছে, আমি গিয়ে বসে পড়তাম, এই ভদ্রমহিলা আমাকে কিন্তু প্রথমেই ধরে নিত যে হি ইজ নট এ প্রপার কালচার্ড পিপল। সো আমার সাথে কথা বললেও সে কিন্তু আমাকে ধরে নিত আই এম নট এ রাইট পিপল। সো প্রথমেই হচ্ছে তোমরা এটিকুয়েটটা মেনটেন করবা। সেকেন্ড হচ্ছে খাওয়ার টেবিলে বসার সময় তোমরা জানো যে ডান দিকের না বা দিকের, কে কে জানো বলো, কোন দিকে টাচ করতে হয়? তোমার যে গ্লাসটা থাকবে সেটা কি ডান দিকের গ্লাস টাচ করবে না বা দিকের গ্লাস টাচ করবা? বা দিকের। এনিওয়ে ইউ নিড টু নো দ্য এটিকুয়েট। এখন তুমি যদি ডান দিকের যেইটা, এটা কিন্তু আরেকজনে তুমি খেয়ে ফেললা, তাহলে লোকটা কিন্তু বুঝে গেল ইউ ডো নট নো দ্য এটিকুয়েট, সে কিন্তু প্রথমেই তোমাকে ডিসকোয়ালিফাইড করে ফেললো, তাই না? তো এই জন্য প্রথমেই হচ্ছে যে সবসময় চেষ্টা করবো অপরিচিত লোকের সাথে মিশতে, কারণ এমন হইতে পারে যে আল্লাহ পাক তোমার জন্য ভাগ্য ওই টেবিলই রেখে দিয়েছে, তুমিও জানো না। কিন্তু এখন তুমি যদি বসার পর এটিকিউড না জানো, অ্যাপ্রোচ না জানো, কথা বলতে না জানো, দোষ কি আল্লাহর? বলো, দোষ কি আল্লাহর? দোষ তো তোমার। তো দ্যাট ইজ ওয়াই আমি যেটা মনে করি যে যখনই তোমরা যে কোনো পরিবেশে যাবা, যে কোনো মিটিংয়ে যাবা, প্রত্যেকটা মিটিংই তোমাদের জন্য অপরচুনিটি। যেমন এন্টারপ্রেনার হিসাবে আমি তোমাদেরকে একটা ক্লাসে বলেছিলাম, আমি জানি না সেই ছাত্ররা কেউ আছো কিনা, যে কোনো প্রোগ্রামে তোমরা যাবা, যখনই কোনো কোশ্চেন করার অপরচুনিটি থাকে চেষ্টা করবা হাতটা তুলে কোশ্চেনটা দেওয়ার জন্য, কিন্তু আলতু ফালতু কোশ্চেন করে আবার রেপুটেশন লস করবা না। যদি সত্যিকার অর্থেই মনে করো যে কোনো কোশ্চেন করার মতো থাকে, তাহলে সবার আগে, যেমন আমি যেমন বললাম কারা কোশ্চেন আছে, তোমরা অনেক শাই ফিল করা, নো, তোমরা ফার্স্ট টাইমে হাত তুলে বলবা এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। এখন যদি মনে করো কোশ্চেন নাও থাকে, তাহলেও বলতে পারো স্যার আই এম মিস্টার সৌরভ, এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট অফ দ্য ড্যাফোডিল ইউনিভার্সিটি, আমি আপনার এই বক্তৃতার স্যার খুব পছন্দ করেছি, জাস্ট অ্যাপ্রিসিয়েট করার জন্য দাঁড়ালাম স্যার, থ্যাংক ইউ স্যার, বসে যাও। তুমি তোমার পরিচয় দিয়ে দিলে সবার কাছে হু ইউ আর। এম আই রাইট? মানে মানুষকে প্রশংসা করেও কিন্তু প্রশ্ন করা যায়। এখন মনে করো তোমরা, আমি বলেছি তোমাদেরকে কোশ্চেন করতে, তোমরা যদি এমন বলো, আমাকেই দাঁড়িয়ে যদি বলো যে স্যার আপনাকে কোশ্চেন করার প্রয়োজন নাই, আমরা আপনার সবকিছুই জানি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমার মনে হয় আমার অন্য বন্ধুরা কোশ্চেন করবে, কিন্তু তুমি তোমার আইডেন্টিটিটা দিয়ে দিতে পারলা হু ইউ আর। ক্লিয়ার? তাহলে সবসময় মাথায় রাখবা যে কোনো অপরিচিত সিচুয়েশন তোমার জন্য একটা অপরচুনিটি। কখনই ভাববা না যেখানে কাউকে আমি চিনি না, এটা আমার জন্য একটা ডিসগাস্টিং সিচুয়েশন, আই এম নট নোয়িং এনিওয়ান, বাট অলওয়েজ থিঙ্কিং অ্যাজ হি ইজ এন হিউম্যান বিইং, ইটস এ অপরচুনিটি ফর মি টু মেক এ ইন্টারেকশন উইথ হিম অর হার। তো এটা সবসময়, যেমন আবারও বলছি যে এটা প্রত্যেক জায়গায়, কেমন, এটা প্রত্যেকটা জায়গায়, ইভেন তুমি মসজিদে যখন যাবা, এটা কিন্তু আমাদের ধর্মীয় রীতি, বাট আমরা বাংলাদেশিরা মানি না।
ধর্মীয় রীতি অনুযায়ী তুমি যখন মসজিদে নামাজ যাবা, কেন জামাতে পড়া হয়? জামাতের নিয়মটাই হচ্ছে টু মেক এ ফ্রেন্ডশিপ, টু মেক এ নেটওয়ার্কিং। জামাত শব্দের অর্থটাই তো হলো ওই জায়গায় নেটওয়ার্কিং করা। এখন নিয়মটা কি? নামাজের সালামটা ফিরানোর পরপরই তুমি কি তোমার ডান পাশের লোকটা হাতটা মিলাবা, বাম পাশের লোকটা হাতটা মিলাবা, এটা হলো মুসাহাব করা। কেমন? এর মাধ্যমে কিন্তু তুমি লোকটার মন জয় করে নিলা। লোকটা কিন্তু তোমাকে যদি পরবর্তীতে কোথাও দেখে বলবে এই তুমি আমার পাশে নামাজে দাঁড়িয়েছে। এমনও তো হতে পারে তুমি যেই কোম্পানির বিজনেস চাচ্ছ ওই কোম্পানির বসই তোমার ডানে বসা, হইতে পারে না? হতে পারে তো। তো এই জন্য আমি বলবো যে প্রতিটা জায়গায়, আমরা অনেক সময় মনে করি মসজিদে যাচ্ছি, গাড়িতে উঠছি, রেস্টুরেন্টে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় তোমার অপরচুনিটি আছে টু ডেভেলপ ইউর নেটওয়ার্কিং, টু গেটিং দ্য বিজনেস অপরচুনিটি অ্যান্ড অলসো ফাইন্ড আউট ইউর লাক। আই হোপ ইউ আর ক্লিয়ার। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়াকিল হুদা, স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। আমার অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমরা যখন এন্টারপ্রেনারিয়াল জার্নি শুরু করি, প্রথম থেকেই কি আমাদের মানে বিগ ড্রিম দেখা উচিত, নাকি হচ্ছে স্টেপ বাই স্টেপ থট করা উচিত? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমার মেনলি হচ্ছে আমার আম্মু বলে দিয়েছে এটা আপনাকে করার জন্য, যে মানে আমরা যারা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস থেকে বিলং করি তাদেরকে আসলে মানে মানে আমার ফ্যামিলিকে আসলে কনভিন্সটা কিভাবে করা উচিত, কারণ হচ্ছে আমার ফ্যামিলি মানে অনেক বেশি রক্ষণশীল, মানে একটু রিস্ক নিতে চায় না, আসলে তাদের কিভাবে কনভিন্স করা যায়? থ্যাংক ইউ স্যার। ওকে, ফার্স্ট যেটা হবে যে তোমার যে কোনো মানুষেরই কিন্তু ড্রিমটা বিগ থাকতে হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বা তোমার ড্রিমটা যদি থাকে তুমি ছাদের উপরে যাবা, এখন ওখানে তোমাকে প্ল্যানিংটা করতে হবে যে সিঁড়ি বেয়ে উঠবা, নাকি তুমি উপর থেকে হেলিকপ্টারে নামবা, নাকি তুমি এমন কোনো পদ্ধতি খুঁজে বের করো যেটা তুমি উপরে যাবা। সেটা কিন্তু তোমার জন্য মিস হইতে পারে। যেমন তুমি যদি লিফটে যাও, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, তুমি স্টাক হয়ে যেতে পারো। তাহলে নিয়মটা হচ্ছে তোমাকে সিঁড়িটা বেয়ে বেয়ে যেতে হবে, কিন্তু তোমার লক্ষণটা থাকবে আমি উপরে যাব, রুফে যাব। সো তোমাকে স্টেপ বাই স্টেপ যাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সাকসেস। কারণ একটা স্টেপ তুমি উল্টা চিন্তা করে দেখো, তুমি যদি সিঁড়ি দিয়ে না উঠো, তুমি যদি এমন কোনো বাহন তুমি নাও, তুমি নামার সুযোগ পেলে না, তাহলে তোমার কি উচিত হবে উপরে ওঠার? তোমার কিন্তু উপরে ওঠার উচিত হবে না। তো দ্যাটস ওয়াই তোমাকে মাথায় রাখতে হবে যে সিঁড়ি বেয়েই কিন্তু আস্তে 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 উপরে উঠতে হবে। কারণ যদি জীবনে আমি প্রথম ব্যবসা শুরু না করতাম, তাহলে আমি দ্বিতীয় ব্যবসা করতে পারতাম না। আবার এখনো চলার পথে তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে প্রত্যেকটা ব্যবসায় আমি সাকসেস করি, না, মনে হচ্ছে আমার মতো লস কেউ করে না, এবং আমার লসের কথা শুনলে তোমরা অনেকে আমাকে বিশ্বাসই করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাকে তারপরেও কিন্তু মুভ করতে হয়। এখন আমি যদি মনে করি লস হবে প্রতি জায়গায়, তাহলে কিন্তু আমার বিজনেস কখনই এক্সপান্ড হবে না। 10টা জায়গার ভিতরে আমার কিন্তু আগে হচ্ছে 10টার ভিতরে 8টা সাকসেস হতো, এখন কিন্তু 10টার ভিতরে আমার সাকসেস হয় মাত্র একটা। তারপরেও কিন্তু আই এম ট্রাইং মাই বেস্ট টু ডু টু দ্য ইনিশিয়েটিভ। তো সুতরাং প্রত্যেক সময় তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, এটা কখনই ভুল করবে না। বা ড্রিমটা তোমার উপরে থাকতে হবে, কারণ তুমি ড্রিম যদি বিগ না করো তাহলে তুমি তো সেখানে ট্রাই করবা না। তোমার ট্রাইটা থাকতে হবে বড়, বাট স্টেপ বাই স্টেপ তোমাকে আগাইতে হবে। জাম্প করবা না, এমন জাম্প করবা না যেই জাম্পের কারণে তোমার সিঁড়ি সরিয়ে ফেললে তুমি আর নামতে পারবে না। এটা সবসময় মাথায় রাখবে, কারণ এটা আমি আলহামদুলিল্লাহ এখনো করি। আমি অনেক রিস্ক নিচ্ছি, কিন্তু আমি এমন কোনো রিস্ক নেই না যে আমার কাছে ব্যাংক টাকা পাবে, ট্যাক্স টাকা পাবে, পাবলিক টাকা পাবে, বা আমি কোথাও ইনসাল্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ আই এম ট্রাইং মাই বেস্ট যে এমন কোনো রিস্ক আমি নিচ্ছি না। আমি যে রিস্কগুলো নিচ্ছি আমার উপার্জিত অর্থ থেকে আমি অনেকগুলো রিস্ক নিচ্ছি। এখন অনেকগুলো লস কিন্তু আমার হচ্ছে। এখন আমি যে লসগুলো করছি এটাও কিন্তু মাথায় রাখতে হবে, পৃথিবীর মালিক কিন্তু আল্লাহ, আমার টাকাটাও কিন্তু কোথাও না কোথাও কাজে লাগছে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তো এটা হলো তোমাকে রিস্কটা নিতেই হবে। দ্বিতীয়, তুমি যেটা বলেছো যে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তোমরা যারা আসছো, যে তোমাদের ফ্যামিলি কিন্তু স্বাভাবিকভাবে রিস্ক নেওয়ার জন্য তোমাদেরকে সবসময় কিন্তু ডিসকারেজ করে। বাট এটা তোমার দায়িত্ব, তোমাকে বোঝাতে হবে বাবা বা মা আমার রিস্ক নেওয়ার মতো কনফিডেন্স আছে, এই কনফিডেন্সটা কিন্তু তোমাকে দিতে হবে। এখন তুমি যদি ওই যে বিড়ালের মতো ম্যাও ম্যাও করো, তাহলে তো বাবা মা আগেই বলবে বাবা আসো তোমাকে আমি কোলে রেখি, তোমার দ্বারা কিছু হবে না। সুতরাং তোমাকে বাঘের মতো গর্জন করতে হবে, তাই না? যাতে বাবা বলে এরে বাবা এই তো আমার ছেলে বাঘের মতো, এরে ধরে রাখা যাবে না, হি হ্যাজ হিজ ওন ক্যাপাবিলিটি টু মুভ টু ফরওয়ার্ড। কিন্তু তুমি যদি বিড়ালের মতো ম্যাও ম্যাও করো, তাহলে তো বাবা মা আরো চিন্তা করবে যে না আমার ছেলেটাকে কালকে বেরোতে যাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে, এই বাইরে নাকি কি প্রবলেম হচ্ছে। সুতরাং তোমাকে ইউ নিড টু প্রুভ ইউরসেলফ দ্যাট ইউ হ্যাভ দ্য এবিলিটি টু রিচ অন ইউর ওন ডেস্টিনেশন। সেটা তোমার কাজের মাধ্যমে, তোমার মার্কেটিং এর মাধ্যমে, তোমার এফেক্টিভনেসের মাধ্যমে, তোমার ক্যালকুলেশনের মাধ্যমে, তোমার অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে, তোমার ভয়েসের মাধ্যমে,
এটা তোমাকে প্রুফ করতে হবে, বুঝাতে হবে যে বাবা মামা আই হ্যাভ দ্য এবিলিটি। সেই এবিলিটি তোমার ঘরেও প্রুফ করতে হবে। কিভাবে? এখন তোমার মা একটা কাজ করে, বাবা একটা কাজ করে, তুমি তোমার বাবার কাজটাকে যদি হেল্প করো, যে বাবা তুমি যে কাজটা করো আমি তোমাকে এইভাবে কিন্তু হেল্প করতে পারি। গেট দ্য কনফিডেন্স ফ্রম ইউর ইনসাইড হাউস। তোমার বাবা মার যদি কনফিডেন্স না থাকে, তুমি সমাজে কনফিডেন্স কিভাবে তৈরি করবা? পারবা? কখনই না। তাহলে এই কনফিডেন্সটা তুমি কিন্তু তোমার ঘর থেকে প্র্যাকটিস করতে হবে। সেটা তোমার দায়িত্ব, এটা কিন্তু অন্য কারো দায়িত্ব না। কারণ বাবা মার কনফিডেন্স যদি তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হও, বাবা মার কনফিডেন্স, আমি কথাটা রিপিট করছি, প্রত্যেক এন্টারপ্রেনারের জন্য মাথায় রাখতে হবে, বাবা মার কনফিডেন্স অর্জন করতে তুমি যদি ব্যর্থ হও, তাহলে ইউ আর নট দ্য রাইট পারসন টু টেক দ্য রিস্ক। কারণ পৃথিবীর সবচেয়ে সফট কর্নার হচ্ছে বাবা মা। বাবা মার থেকে পৃথিবীর সফট কর্নার আর কোথাও নাই। পৃথিবীর একমাত্র জায়গা যে সবকিছু জানার পরও তোমাকে কিন্তু সবসময় সাহস যোগাবে, রাইট? তুমি বিপদে পড়লেও কিন্তু বাবা তোমার বলবে যে ডোন্ট ওয়ারি বাবা, আমি তো আছি। তুমি হাতে ব্যথা পেলেও কিন্তু বাবা বলবে বাবা আমি চলে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি। বাবার পকেটে টাকা না থাকলে আরেকজনের কাছে ধার করবে, না খেয়ে হলেও তোমার জন্য চেষ্টা করবে। তাহলে বাবা মা হচ্ছে তোমার সবচেয়ে সেন্সিটিভ জায়গা। সো বাবা মার কনফিডেন্স তোমাদের সবার আগে অর্জন করতেই হবে। সেটার জন্য তোমাদের পড়াশোনা করতে হয়, পড়াশোনা করো। সেটার জন্য যদি তোমার কোনো নাটক দেখতে হয়, নাটক দেখো। সেটার জন্য তোমার যদি মনে হয় ইন্টারনেটকে জিজ্ঞাসা করতে হবে, টু ডেভেলপ মাই কনফিডেন্স অফ মাই প্যারেন্ট, হোয়াট শুড বি দ্য মাই রোল, I am this thing, I am facing this problem. Let's try to interact with the technology. Try to understand that what sorts of effective roles you need to play to develop your parents' confidence. But again, আমি আবারও 3 বার রিপিট করছি, প্যারেন্টসদের কনফিডেন্স ডেভেলপ করার দায়িত্ব তোমার। এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, আমার আশা করি তোমরা সবাই এই উদাহরণটা মনে রাখবা। এটা আজ থেকে 10 বছর আগে আমি উদাহরণটা প্রায়ই দিতাম, কিন্তু আজকে তোমার কথা আবার মনে পড়ে গেল। আমি সম্ভবত 2002 সালে যখন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট ছিলাম, তখন একটা এন্টারপ্রেনারশিপদের একটা প্রোগ্রামে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আমাকে নিয়ে যাওয়ার পর তোমার মতো একজন ছাত্র আমাকে প্রশ্ন করলো, স্যার আমার বাবা মা অশিক্ষিত, আমি তো কনভিন্স করতে পারি নাই। আপনি তো এইমাত্র বলেন বাবা মাকে কনভিন্স করা ছাড়া ব্যবসা করা যাবে না। তাহলে আমার বাবা মা তো অশিক্ষিত, আমি কিভাবে, আমি তো পারি না, আমি তো ফেল করেছি, কিন্তু আমি তো স্যার ব্যবসা করব। তা আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার আরো নিশ্চয়ই ড্রিম আছে? বলে জি স্যার। তুমি আগামীতে লিডার হইতে চাও, সমাজে অনেক বড় এমপি হইতে চাও? বলে জি স্যার। তখন আমি বললাম যে বাবা মাকে কনভিন্স করতে না পারে সে একটা ফ্রড লিডার হবে। ও খুব খেপে গেল আমার সাথে, বলে নো স্যার, আই ক্যানট বিলিভ ইট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের XYZ ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি, আমার রেজাল্ট এই, আমাকে সবাই সম্মান করে, আমি শুধু বাবা মাকে করতে পারি নাই। তো আমি তাকে আবারও বললাম যে তুমি সমাজের একটা ফ্রড লিডার হবা, ফ্রড ব্যবসায়ী হবা। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আসো সামনে আসো, বলো কেন পারো নাই বাবা মাকে কনভিন্স করতে। এক পর্যায়ে সে এক্সাইটেড হয়ে বলে ফেললো যে আমার বাবা একজন কৃষক, আমার ভাই একজন রিক্সা চালায়। ভেরি গুড, ইউ ফিল প্রাউড। হাউ ক্যান ইউ সে দ্যাট ইউর বাবা মা এডুকেট না, অশিক্ষিত? আমি তো বলবো তোমার বাবা মা যদি জানতো তুমি শিক্ষিত হয়ে তোমার বাবা মাকে অশিক্ষিত বলতো, তোমার বাবা জীবনও তোমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাইতো না। আমি রাইট? তখন সবাই বললো জি স্যার। এখন সে আমাকে এক পর্যায়ে বলল, আমি আপনার সব কথাই মানলাম স্যার, আমি একটু কাট টু শর্ট, আমাকে বলেন স্যার আমি কিভাবে বাবা মাকে কনভিন্স করবো। আমি দ্যাটস ট্রু, এবার আসো আমার কাছে টেকনিক শিখো। তুমি বাবা মাকে কনভিন্স করতে পারো নাই? বলে না। আমাকে নিশ্চয়ই বাবা মাকে যখন কনভিন্স করতে যে বাবা মার সাথে খেপে যাও? বলো জি খেপে যাই। কেন খেপে যাও? তুমি খুব পণ্ডিত, তোর বাবা মা পণ্ডিত না, তাই না? বলো জি আমার বাবা মা বুঝতে চেষ্টা করে না। তুমি যে বাবা মার সাথে কথা বলতে যাও, তোমার ভিতরে একটা প্রাউড কাজ করে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি এই সাবজেক্টে পড়াশোনা করেছি, আমি এই হয়েছি, আমি অনেক বড় ব্যবসায়ী হব, লিডার হব। আর তোমার বাবা মা কিভাবে জানো? যে আমার ছেলেটা যদি ব্যবসা করতে গিয়ে যদি ব্যর্থ হয়, সে যদি আবার আমার মতো এইভাবে বেকার থাকে, কষ্ট পায়, তাহলে আমি কি করবো? তাহলে তো আমার ছেলেটা তো হতাশ হয়ে যাবে। তার মানে তোমার বাবা এবং ভাই তোমাকে অনুমতি দিচ্ছে না তোমাকে আদর করার কারণে না। স্যার ওনারা বুঝে না। আমি তোমাকে আজকে বুদ্ধি দিচ্ছি, তুমি যাও কালকে বাড়িতে যাও। বাড়ি কোথায়? যাই হোক বললো অনেক দূরে। আমি কালকে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার পায়ের জুতা একটা বাবার হাতে দিবা, একটা মায়ের হাতে দিবা, দুইজনের হাতে দিবা। দেওয়ার পর মা এবং ভাই বোনদেরকে নিয়ে বসবা, তুমি নিচে বসবা, বাবাকে বলবো উপরে বসতে, মাটির নিচে পায়ের কাছে বসবা বাবার কাছে। পারবা না? বলে হ্যাঁ স্যার পারবো। আমাকে এবার ভাইকে একটা দিবা, বাবাকে একটা দিবা, দিয়ে বলবো যে এই দুইটা দিয়ে আমাকে আঘাত করো। ওরা বলবে কেন? বলবো আমাকে কেন তোমরা শিক্ষিত বানালা? আমাকে শিক্ষিত বানানো তোমাদের অপরাধ হয়েছে। কারণ আমাকে শিক্ষিত বানানোর কারণে আজকে আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে শিখেছি যে আমি
ব্যবসা করব, আমি অনেক বড় হব, আমি সমাজে কন্ট্রিবিউট করব, আমি একদিন এই সমাজের এমপি হব, একদিন মিনিস্টার হব, কিন্তু তোমরাদেরকে আমি সেটা বুঝাইতে পারি নাই। তাহলে আমাকে মারো, আমাকে আঘাত করো, এবং আঘাত করে আমাকে বুঝাও যে আমি রং, কারণ আমি তো তোমাদেরকে ফেল করেছি, বুঝাতে পারি নাই। আমার তো আর কোনো পথ নাই, আমাকে তোমরা আঘাত করো যাতে তোমাদের আঘাতে জর্জরিত হয়ে আমি বুঝতে শিখি যে আমি রং, তোমরা রাইট। এবং বাবা মার সাথে যুক্তি করো, কাগজ দাও, বলো বাবা কেন আমাকে চাচ্ছ না। আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, তোমার বাবা এবং ভাই তোমাকে যেই যুক্তিতে ব্যবসা করতে দিচ্ছে না, তার 99% হচ্ছে তারা তোমাকে রিস্কের মুখে ঠেলে দিতে চায় না, অন্য কোনো কারণ না। তুমি তাদেরকে স্বপ্ন দেখাচ্ছ, দেখাওনি? হ্যাঁ বলেছি আমার বাড়ি হবে, গাড়ি হবে, আর তোমার বাবা মা ওইটা দিয়ে ভয় পায়। ওইটা করতে তুমি ফ্রডগিরি করো, মানুষকে ঠকাও। তখন সে বলল স্যার এইবার আমি বুঝতে পেরেছি। তো এনিওয়ে আমি তাকে বলেছিলাম যে তুমি বাবা মার সাথে দেখা করার পর আমার সাথে এসে দেখা করবা। এনিওয়ে হি ডিড হিজ জব। এবং তাকে আমি এটাই বলেছিলাম, সে বলেছিল যে আমি যদি বুঝাইতে না পারি, তুমি ব্যবসা করো না, ইউ আর নট দ্য রাইট পিপল। বলে আবারও বলতেছে কেন, একটু আগে আমি যেটা বললাম যে তার নিজের বাবা মাকে বুঝাইতে পারে না, তার কোনো মার্কেটিং ক্যাপাসিটি নাই। আছে বলো, তার কোনো মার্কেটিং ক্যাপাসিটি নাই, তাহলে সে সমাজের মানুষকে মিথ্যা কথা বলে সে তাকে প্রবঞ্চিত করবে, তাকে মিথ্যা আশ্বাস দিয়ে সে ব্যবসা করবে, একটা সময় তার পতন হবেই। আই হোপ ইউ আর ক্লিয়ার। তুমি এখন পারবা তোমার মাকে বাবাকে বুঝাতে? গুড জব। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি তামান্না, ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টার। আমার কোশ্চেনটা হলো, অ্যাজ এ হিউম্যান অলওয়েজ মোটিভেট থাকা পসিবল না, আপনি কিভাবে নিজেকে মোটিভেট রাখেন এন্ড নিজের স্ট্রেসটা রিডিউস করেন? এটাতে ফার্স্ট থিং হচ্ছে অলওয়েজ বি পজিটিভ। প্লিজ এটা তোমাদেরকে বলি যে এটা কেউ মানতে চায় না। দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। এটা কিন্তু ছোটকাল থেকে আমরা শিখে আসছি, বাট আমরা মানি না। তুমি সব সময় পজিটিভ থাকো। সব সময় যদি তুমি পজিটিভ থাকো, তুমি যদি সৎ থাকো, ভালো থাকো, কাউকে না ঠকাও, তোমাকে অনেক আঘাত করবে, কিন্তু সেই আঘাত কিন্তু একটা সময় দেখবা যে সেটা তোমার কাছে ফেরত আসবেই, এটা আসতেই হবে। এটাই সৃষ্টিকর্তার বিধান। এখন আমি যদি বলি আমার জীবনে কত লোক আমাকে আঘাত করেছে, এর কল্পনা করা যাবে না, কিন্তু প্রত্যেকটি আঘাতের আমি কিন্তু আবার জবাব পেয়েছি। আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেছি। আমি বহুবার বলেছি বিভিন্ন প্রোগ্রামে, আমার জীবনের সবচেয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে আমার প্রতিষ্ঠানে যে জায়গাটা আমি কিনেছিলাম 2002 সালে, আজও সেই জায়গা আমি দখল নিতে পারি নাই। বসুন্ধরা শপিং মার্কেট যেটা আছে তোমরা জানো, যে পান্থপথে তার অপোজিটে যে ফার্নিচারের দোকানগুলো, সেই জায়গাটাতে আমি 10 কাঠা জায়গা তৎকালীন আমলে 3,30,00,000 টাকা, যেই জায়গা দিয়ে আমার মনে হয় যে এই এলাকায় আমার মনে হয় যে পুরো এলাকা কিনে ফেলতে পারতাম ওই সময়, কিন্তু সেই জায়গা কিন্তু আমার হাতছাড়া হয়ে যায়। আমি হতাশ হইনি, আমি শুধু উপরওয়ালাকে একটা কথাই বলেছিলাম, যেটা আমার কষ্টের পয়সা, এখানে আমি কারো কাছ থেকে কোনো ঠকে কাউকে আনি নাই। সুতরাং নিশ্চয়ই আমার ভাগ্যে তুমি এমন কিছু রেখেছ যে হয়তোবা আমি নিজে বুঝতে সক্ষম হচ্ছি না। সুতরাং বিচারের মালিক তুমি, এবং সেটা এখনো মামলা চলছে, মামলা আমি হেরে যাইনি। কিন্তু লক্ষ্য করে দেখো আজকে ওই সম্পত্তির কত হাজার গুণ সম্পত্তি আল্লাহ আমাকে দিয়েছে। তার মানে সেদিন যদি আমি ডিমোটিভেট হয়ে যেতাম, সেদিন যদি আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে যেতাম, সেদিন যদি আমি মনে করো যে ওই জায়গা নিয়ে মারামারি করতে যেতাম, তাহলে এমন হতে পারতো যে আজকে হয়তো আমি জেলে থাকতে পারতাম। তো সেই জন্য হচ্ছে কি, অলওয়েজ বি পজিটিভ। তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি কোনো মানুষকে না ঠকাও, কোনোদিনও তুমি ঠকবা না। কিপ ইন মাইন্ড, মানুষকে যদি এটা সবসময় মনে রাখবা, যদি তারপরেও ঠকো, সেটাও বুঝতে হবে তোমার কোনো একটা রহস্য আছে, কোনো একটা জায়গায় তুমি ভুল করছো। কারণ এটা মাথায় রাখতেই হবে, কারণ মাথায় না রাখলে তুমি কিন্তু আল্লাহকে বিশ্বাস করো না। আর যদি তুমি তারপরও মনে করো যে না, আমি সব কিছু করার পর আমি মৃত্যু সজ্জায়, কোথায় আমার ভদ্রতা, কোথায় আমার ডিভোশন, কোথায় আমার স্যাক্রিফাইস, তাহলে বুঝতে হবে যে আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি, অফকোর্স পরকালে আমার জন্য ভালো কিছু আছে। কারণ আমি তো ঠকাই নেই। বিকজ তুমি যে ঠকাও নাই, এটা কিন্তু একমাত্র জানবে হচ্ছে উপরওয়ালা, যে তোমার মালিক। তোমাকে সেই মালিকের কাছে যেতেই হবে। তাহলে এই জায়গায় সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকেই বলবো যে তোমরা প্লিজ নেগেটিভ হইও না, পজিটিভ হইও। কারণ তোমাকে সূর্য উঠলে তুমি দেখবেই, বলে না আকাশে চাঁদ উঠলে সেটা দেখবেই। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি সৎ থাকি, আমার কাছে তাকে ক্ষমা চাইতেই হবে, সেটা আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, চাইতেই হবে। তো সেই কারণে বলবো যে বি পজিটিভ, অলওয়েজ তোমাকে পজিটিভ থাকতে হবে, অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে যে সামনের দিকে তোমাকে চলতে হবে, পিছনের দিকে না। আর একটা কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, আমি সোহাগ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। স্যার আপনি যখন আপনি বিজনেস এন্টারপ্রেনার জার্নি স্টার্ট করেন, তখন আপনার কেন মনে হয়েছিল যে
মানে আমাকে এন্টারপ্রেনার হওয়া উচিত? মানে আরো তো অনেক ছিল, সেক্টর ছিল, বাট আপনি এন্টারপ্রেনারই হলেন, তো এটা যদি একটু বলতেন। আমার কিন্তু একটা কি বলা যায় যে নিজের যে কর্মকাণ্ড সেখানে আমার একটা কনফিডেন্স ছিল আমি রিস্ক নিতে পারবো। সেকেন্ড হচ্ছে আমি আমার বন্ধুদের মাঝে, এটাও কিন্তু তোমরা খেয়াল করবা, তোমরা যখন তোমাদের বন্ধুদের মাঝে, যেমন তোমরা যারা এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, আমি আরেকটা ক্লাসে বলেছিলাম, তোমাদের যদি সবচেয়ে বন্ধু না থাকে, তোমরা যদি পপুলার না হও, তোমরা যদি নেটওয়ার্ক বাড়াইতে না পারো, তাহলে তোমরা কিন্তু রাইট এন্টারপ্রেনার না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার বিশ্ববিদ্যালয়ে ব্যাচমেট ছিল 256 জন। 256 জনকে কিন্তু আমি পার্সোনালি চিনতাম, জানতাম, তাদের সাথে আমার রিলেশন ছিল। এবং অনেকে হয়তো বলতো যে আমি কি ইলেকশন করবো কিনা, আমি কি ইউনিয়নে, মানে যেটাকে জাকসু, আমাদের যেহেতু আমি জাহাঙ্গীরনগরের ছাত্র, যে আমি জাকসু ইলেকশন করবো, আমি নো, আমি ব্যবসা করবো। অনেকেই তখন হাসছে, এটা কি বলে। এটার মূল কারণটাই হচ্ছে যে আমি সবসময় মনে করেছি যে আমি অনেকের সাথে মিশতে পারি, তাদের সাথে যদি আমি কনফিডেন্স ডেভেলপ করতে পারি, তাহলে আমি যখন ব্যবসা করবো এরা আমাকে সহযোগিতা করবে, এরা আমাকে হেল্প করবে, এবং তাই করেছে। তো এই জন্য আমি যখন স্কুলে পড়াশোনা করেছি, তুমি যদি আমার স্কুল জীবনে কোনো ফ্রেন্ডকে খুঁজে পাও, আই এম গিভিং দ্য গ্যারান্টি যে তোরা আমার সম্পর্কে তারা ভালো বলবে। আমার স্কুল বলো, কলেজ বলো, আমার এলাকাতে বলো, সব জায়গায় আমি চেষ্টা করেছি। সুতরাং এই কনফিডেন্সটাকে কিন্তু আমাকে কিছুটা হলো ভাবার সুযোগ দিয়েছে যে আমি যদি ব্যবসা করি তাহলে সম্ভবত আমি আমার সার্কেলটা অনেক বড় করতে পারবো এবং আমি হয়তো ভালো কিছু করতে পারবো। দ্যাটস গিভ মি দ্য, এর বাইরে আরো অনেক ফ্যাক্টর আছে, আজকে নাই বললাম সময়ের কারণে। তো সবাই ভালো থাকো, উইশ অল অফ ইউ গুড লাক।